ঘড়িতে তখন ভোর 4:15 প্রায়, আর ক্যালেন্ডার বলছে আজ 7ই জুন 2025। সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। নমস্কার সবাইকে, আমাদের সুমন স্টোরির সুমন অ্যাডভেঞ্চার এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি, ইমন এবং ফ্যালকন বাবা মায়ের আশীর্বাদ সাথে নিয়ে বেরিয়ে পড়লাম এক অভূতপূর্ব প্রাকৃতিক দৃশ্যের খোঁজে। আমরা প্রকৃতি প্রেমী বা পাহাড় প্রেমী বলা হলেও খুব একটা ভুল হবে না। গুগল ম্যাপ বলছে বাংলাপোষি পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টারও বেশি। আমরা হাওড়াতে থাকি, আর গুগল ম্যাপ অনুযায়ী আমাদের বাড়ি থেকে বাংলাপোষির ডিস্টেন্স 209 কিলোমিটার প্রায়। আমরা হাওড়া মাকড়দাহ রোড ধরে কিছুক্ষণ যাওয়ার পরে এসে পড়লাম সলপ মোড়ে। সেখান থেকে NH6 ধরে কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম টোলগেট ধুলাগড় টোল প্লাজাতে। তারপরে সেখান থেকে কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা একটি জিও পেট্রোল পাম্প থেকে 420 টাকার তেল ভরালাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 420 টাকা। 420 টাকা কারণ ওয়েস্ট বেঙ্গলের থেকে ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় তেলের দাম অপেক্ষাকৃত কম। আর ফ্যালকনের মাইলেজ অনুযায়ী আমরা ভাবলাম এখান থেকে ঝাড়খণ্ড যাওয়া পর্যন্ত পেট্রোলটা তুললেই হবে, তারপরে না হয় ঝাড়খণ্ডে গিয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলটা ভরিয়ে নেব। তাতে খরচটা একটু হলেও বাঁচানো যেতে পারবে, তাই না? যাই হোক, তারপর আমরা বাইকের স্পিডোমিটারের কাঁটা 90-এ রেখে চলে এলাম কোলাঘাটে। চিনতে পারছো, এটাই সেই কোলাঘাটের ব্রিজ। আর ওই যে ব্রিজের নিচে দিয়ে প্লাবিত হচ্ছে রূপনারায়ণ নদী। শুনেছি এই সময় নাকি এই নদীতে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। তা যাই হোক, আমরা ঠিক করেছিলাম যে আমাদের ফার্স্ট হলটা কোলাঘাটেই দেব ব্রেকফাস্টের জন্য। তাই কোলাঘাটের রাধারানী হোটেল নামে প্রসিদ্ধ এই হোটেলেই আমরা আমাদের খুঁটি পুঁতে ফেললাম। আর অর্ডার করে ফেললাম আলু পরাঠা, চানা মশলা, ডাবল পোস্ট এগ। আর ইমন অর্ডার করলো মিল্ক টি, আর আমি অর্ডার করলাম ব্ল্যাক কফি। খাবারের মান অনুযায়ী এখানে খাবারের দাম খুবই কম। এত কিছু খাওয়ার পর আমাদের দুজনের বিল হলো মাত্র 350 টাকা। আর সত্যি কথা বলতে, এত ভালো আলুর পরোটা আমি আগে কোনো দিন খাইনি। খাবার দাবার অত্যন্ত সুস্বাদু, আমার খাবারের কোয়ালিটি ভীষণ ভালো, এদের অ্যাম্বিয়েন্সও খুব ভালো, ইভেন এদের ব্যবহারও খুব ভালো। আপনারা এইদিকে এলে রাধারানী হোটেলের খাবার অবশ্যই খাবেন, কিন্তু খেয়ে জানাবেন। চলুন আগে যাওয়া যাক। এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দীঘার দিকে চলে গেছে। আপনারা সকলেই হয়তো জানেন। আর আমরা কিন্তু বাঁদিকে যাচ্ছি না, আমরা যাব সোজা। যেহেতু গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আর আমরা ভোরেই বেরিয়ে পড়েছি, তাই এখন আর ওয়েদারটা যে কি ভীষণ ভালো লাগছে আমাদের, সেটা ফিল না করলে শব্দের মাধ্যমে এক্সপ্লেন করা খুব কঠিন। এবার আমরা চলে এলাম আমাদের আজকের দ্বিতীয় টোলগেট ডেবরা টোল প্লাজা। টোল প্লাজা পেরিয়ে আমরা আবার চলতে শুরু করলাম প্রায় 90 কিলোমিটার বেগে। কারণ এত সুন্দর মসৃণ রাস্তা এবং এই গ্রিনারি দৃশ্য আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর আবেগকে আরও বাড়িয়ে তুলেছে। বলে বোঝানো কঠিন। রাস্তার দুপাশে শাল গাছের সৌজায়ন, বাটারি স্মুথ রাস্তা, আর এই সকালের সূর্য উদয়ের কম্বিনেশনের দৃশ্য এবং এই অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে বাইক রাইড করতে যে আমার কি পরিমাণ সুখ আমি অনুভব করছি, এটাকে কথায় বলে বোঝাতে পারবো না। সত্যি, আমরা কোথাও যাওয়ার সময় শুধুই কেবল ডেস্টিনেশনের কথা চিন্তা করি, যা আমাদের যাত্রাপথকে আরও কঠিন করে তোলে। তার বদলে যদি আমরা যাত্রাপথটাকে উপভোগ করি, তাহলে হয়তো মনেই হবে না আমাদের ডেস্টিনেশনে কত তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। আর যাত্রার কোনো স্ট্রেস বা ক্লান্তি যে কোথায় উধাও হয়ে যাবে বুঝতেই পারবে না। কখনো ট্রাই করে দেখবে আর আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। ওই দেখো, কথা বলতে বলতে আমরা আজকে আমাদের 3 নম্বর টোলগেটে চলে এলাম। টোলগেট পেরিয়ে আমরা আবার চলতে শুরু করলাম। তোমরা সবাই দেখো তো ভিউটা,
বলো তো কেমন লাগতে পারে এই পরিবেশের মধ্যে দিয়ে বাইক চালাতে? এই দেখো, কথা বলতে বলতে আমরা ঝাড়খণ্ডে চলে এসেছি, আর এখানে পেট্রোলের দাম 98.69 টাকা, যা ওয়েস্ট বেঙ্গলে পেট্রোলের দামের তুলনায় প্রায় অনেকটাই কম। তারপর ফ্যালকনের পেট ভর্তি করে পেট্রোল ফিউল আপ করে নিলাম। ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরতে এখানে আমার খরচ পড়লো 1150 টাকা। তারপর আমরা আবার ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম আর পৌঁছে গেলাম আমাদের আজকের চতুর্থ এবং শেষ টোল গেটে। বলে রাখি, আমরা বাংরিপোশিতে খয়েরি রিসর্ট বুক করেছি। বাংরিপোশিতে থাকার জন্য বেশ কিছু রিসর্ট আছে, তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি আমার ডেসক্রিপশানে শেয়ার করে দেব। তোমরা পারলে এগুলির মধ্যে যে কোনো একটিতে থাকতে পারো, তবে আমি সাজেস্ট করব খয়েরি রিসর্ট। কেন, তার কারণটা চলো নিজেরাই দেখে নিই। আমি জানি না ক্যামেরায় কতটা ভিজিবল, বাট আমি সামনে অনেকটা দূরে পাহাড় দেখতে পাচ্ছি, আর এই দৃশ্যটা আমার মনকে আরও আবেগপ্রবণ করে তুলছে ক্রমশ। এই তো আমাদের রিসর্ট। এসে গেছি আমরা আমাদের রিসর্টে। এই দিক দিয়ে সোজাভাবে যাওয়া সম্ভব না, সামনে কিছু দূর গিয়ে একটা ইউটার্ন নিয়ে আমাদের আসতে হবে। তো চলো এখন রিসর্টটায় ঢুকি। আগে প্রথমে রিসর্টটাকে এক্সপ্লোর করব। তো চলো যাওয়া যাক রিসেপশনে। তো আমরা এখন খয়েরি রিসর্টে এইমাত্র এন্ট্রি করলাম। তো আসার পরে আমাদেরকে একটা যে আলাদা করে কটেজ দিয়েছে, কটেজটা একটু দেখাই, কটেজের সমস্ত ডিটেলটাও দেখাই এখানে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের কটেজ। আজকে সারাদিন এবং সারা রাতটা আমরা এখানেই কাটাবো। কটেজের মধ্যে এন্ট্রি করছি। এখানে একটা স্পেস রয়েছে, আর এখানে একটা স্পেস রয়েছে, সোফা আছে, টেবিল আছে। এখানে আমরা আমাদের ব্যাগগুলো আপাতত রেখেছি, কোনো গোছানো হয়নি, ব্যাগ, হেলমেট ইত্যাদি জিনিস। এরপরে আমরা এই ঘরে এন্ট্রি করছি। এন্ট্রি করতেই যেমন আমরা দেখে নিতে পারি, এখানে দুটো চেয়ার রয়েছে। এখানে জানলার পাশে একটু স্পেস রয়েছে ব্যাগ ট্যাগ রাখার জন্য। তারপরে ছোট্ট করে অনেক কিছু রাখার জায়গা রয়েছে। কিং সাইজ বেড রয়েছে, এসি রয়েছে, কারণ এটা রিল্যাক্স রুম। ছোট্ট একটা ওয়ার্ডরোব রয়েছে, আয়না রয়েছে, আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা একটু দেখিয়ে দেবো। বাথরুমে রয়েছে ওয়েস্টার্ন কমোড, শাওয়ার, গিজার এবং বেসিন। বলা যেতে পারে দুদিন থাকার জন্য যে বেসিক জিনিসগুলো আমাদের দরকার, সেই সব কিছুই রয়েছে এই রুমের মধ্যে। আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব ব্রহ্মকুণ্ড ওয়াটারফল। বাংরিপোশি এটা একটা টুরিস্ট স্পট, দেখা যাক ওটা কীরকম হয়। চলো যাওয়া যাক। গুগল ম্যাপ বলছে ব্রহ্মকুণ্ড যাওয়ার রাস্তাটা ঠিক আমাদের রিসর্টের অপোজিটেই। তাই কিছু দূর থেকে ছোট্ট একটা ইউটার্ন নিয়ে এসে আমরা ঢুকে পড়লাম অচেনা এবং গভীর জঙ্গলের মধ্যে। সে যেন এক নতুন দেশের খোঁজে। ওই যে বলেছিলাম যে আমরা একটু প্রকৃতি প্রেমী এবং পাহাড় ভীষণ ভালোবাসি। এছাড়াও নতুন প্রাকৃতিক সৌন্দর্য খোঁজার বাতিক আছে আমাদের। তাই এখন আর দেরি না করেই বেরিয়ে পড়েছি আমরা দুজনে। দেখো তো তোমাদের ভালো লাগে কিনা এই সুন্দর জঙ্গল বিস্তৃত যাত্রাপথ। আমাদের কিন্তু খুব ভালো লাগছিল। আমাদের ইচ্ছে বলছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমাদের যাত্রাপথ বা ব্রহ্মকুণ্ডতে পৌঁছাতে গুগল বাবাজির মতে 40 কিমি। আমাদের রিসর্ট থেকে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। কিন্তু বারবার একই কথা বলতে ইচ্ছা করছে যে দুপাশে সুদূর বিস্তৃত শান্ত পাহাড় এবং জনপ্রাণহীন নীরব জঙ্গল যেন বারবার কিপ সাইলেন্ট থাকার কথা মনে করিয়ে দিচ্ছে।
মনে হচ্ছে যেন কোনো কারণে বাকরুদ্ধ করে আছে বাংড়িপোষি। বারবার মনে করিয়ে দিচ্ছে রোজকার জীবনের ব্যস্ততার সময়সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে মিলিত হতে এই বাকরুদ্ধকর সৌন্দর্যতার মধ্যে। পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িবালাং নদীর কলকল রব জানান দিচ্ছে যেন জীবনের লক্ষ্য শুধু প্রতিযোগিতা নয়, চলমান জীবনের ভালো মন্দ সময়ের সাথে মুখে হাসি রেখে এগিয়ে চলা। যেতে যেতে এই জঙ্গলের মধ্যে কিছু ছোট গ্রাম, না গ্রাম বললে ভুল হতে পারে, কিছু বসতি আমাদের চোখে পড়ল, এবং সেই বসতিগুলোতে বসবাসকারী কিছু মানুষজনকেও দেখতে পেলাম আমরা। ওদের দেখে মনে হলো যেন ওরা আধুনিক পরিষেবা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। যদিও এটা বলা ভুল হবে, কারণ ইন্টারনেট পরিষেবা বা নেটওয়ার্ক এখানে কাজ না করলেও বৈদ্যুতিক ব্যবস্থা, পাকা রাস্তা এবং টিউবকলের ব্যবস্থা আছে এখানে। মাঝে মাঝে রাস্তার ধারে মাটির জ্বালায় পানীয় জলের ব্যবস্থাও করে রাখা আছে দেখতে পেয়েছি আমরা। হতে পারে এগুলো হয়তো ট্যুরিস্টদের জন্যই, বা গরমের সময় তৃষ্ণাক্ত মানুষের তেষ্টা মেটানোর জন্য। তা হলেও ওই মানুষগুলোর পোশাক আশাক দেখে ধারণা করা যাচ্ছিল যে তারা হয়তো খুবই দরিদ্র, কিন্তু তাদের মুখের হাসি বলে দিচ্ছিল যে ভালো এবং শান্তিতে আছে তারা। তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু তাদের ভাষা আমাদের অজানা থাকায় বিশেষ কিছু কনভারসেশন করা সম্ভব হলো না। কিন্তু তাদের সাদাসিধা মুখের হাসি ও নিষ্পাপ চোখ জানান দিচ্ছিল যে আমাদের এখানে আসায় তারা বেশ খুশি। এবার আমরা ফ্যালকনের ডানায় বসে এগিয়ে চললাম ব্রহ্মকুণ্ডের দিকে। গুগল ম্যাপ অনুযায়ী আমরা আর খুব একটা বেশি দূরে নেই। জরুরি সূচনা হিসেবে বলে দিই, তোমরা এখানে এলে রিসর্ট থেকে বেরোনোর সময় অফলাইন গুগল ম্যাপ অবশ্যই ডাউনলোড করে নিও, কারণ এই জঙ্গলের মধ্যে মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট কোনোটাই কাজ করে না। আমরা এখন চলে এসেছি ব্রহ্মকুণ্ডে। আমরা এখন চলে এসেছি বাংড়িপোষি ব্রহ্মকুণ্ড ওয়াটারফল। তো এখানে দেখাবো জায়গাটা বলে কেমন। এই ব্রহ্মকুণ্ডের সম্বন্ধে আমরা একটু বলতে পারি যে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাংড়িপোষির কাছে অবস্থিত ব্রহ্মকুণ্ড জলপ্রপাত একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এবং পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটি সিমলিপাল বনাঞ্চলের গিরিসিংহ পাহাড় থেকে নেমে আসে এবং একটি প্রাকৃতিক কুণ্ডে এসে মেশে, যা ব্রহ্মকুণ্ড নামে পরিচিত। এর নির্দিষ্ট ঐতিহাসিক বা পৌরাণিক উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো লিখিত ইতিহাস খুব বেশি পাওয়া যায় না, যা হয়তো কোনো প্রাচীন মন্দির বা স্থাপনার ক্ষেত্রে পাওয়া যায়। তবে কিছু সাধারণ তথ্য এবং স্থানীয় বিশ্বাসের সাথে জড়িত। ব্রহ্মকুণ্ড মূলত একটি প্রাকৃতিক জলপ্রপাত ও কুণ্ড, যা গিরিসিংহ পাহাড় থেকে উৎপন্ন। এর জলপ্রবাহ ও কুণ্ডের গঠন প্রাকৃতিক। স্থানীয় মানুষের মধ্যে এই কুণ্ডের জলের প্রতি একটি পবিত্র বিশ্বাস রয়েছে। অনেকেই বিশ্বাস করেন যে এই কুণ্ডের জলে স্নান করলে নাকি পাপ মোচন হয় এবং এটি আত্মাকে শুদ্ধ করে। ব্রহ্মকুণ্ডে একটি বিশেষ আকর্ষণ হলো এর জলে থাকা অসংখ্য মাছ। স্থানীয়রা এবং পর্যটকরা এই মাছেদের খাবার খাওয়ানোকে শুভ বলে মনে করেন। একটি বিশ্বাস প্রচলিত আছে যে এই কুণ্ডের মাছ ধরা নিষেধ এবং যে ধরার চেষ্টা করে তার অমঙ্গল হয়। বর্তমানে এটি ময়ূরভঞ্জ জেলার অন্যতম প্রধান পর্যটক কেন্দ্র হিসাবে পরিচিত। এটি বন, পাহাড় এবং নির্মল জলের এক মনোরম পরিবেশ প্রদান করে, যা পিকনিক এবং প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ। সুতরাং বাংড়িপোষির ব্রহ্মকুণ্ডের ইতিহাস মূলত এর প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় ধর্মীয় বিশ্বাস এবং পর্যটন গুরুত্বের উপর নির্ভরশীল। কোনো সুপ্রাচীন লিখিত ইতিহাস বা রাজবংশের সাথে এর সরাসরি কোনো যোগসূত্র খুব বেশি নেই। ব্রহ্মকুণ্ডে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটালাম, কারণ ওই জলের শীতলতা ও স্বচ্ছতার স্পর্শ আমাদেরকে উঠতেই দিচ্ছিল না জল থেকে। আর ওইদিকে বিকাল হয়ে আসছে, আমাদের তো ফিরতেই হবে, কারণ আমরা এখনও লাঞ্চ করিনি। তাই আমরা রিসর্টের দিকে রওনা দিলাম এবং রিসর্টে ফিরে এসে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল। তাই আমরা আর দেরি না করে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। আমি নিলাম ডিম ভাতের থালি, যার দাম নিল 100 টাকা, আর ইমন নিল চিকেন ভাতের থালি, যার দাম পড়লো 180 টাকা। এখানে বলতেই হবে এখানের অ্যাম্বিয়েন্সটা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমরা এসি কেবিনে বসেছিলাম। আর একটা কথা আমরা বলতে বাধ্য যে খয়েরি রিসর্টের রেস্টুরেন্টের খাবারের টেস্ট খুব সুন্দর আর দামও অপেক্ষাকৃত কম। যাই হোক, এবার আমরা তৃপ্তি করে দুপুরের ভোজ সম্পন্ন করার পর বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ওল্ড ব্রিটিশ রেলওয়ে ব্রিজ। আর দেখো, যেই বেরোতে যাব
বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়াও, আমি জানি না তোমরা কতটা ফিল করতে পারছো, কিন্তু এই ব্যাপারটিকে আমাদের যে কী ভালো লাগছে তা বলে বোঝাতে পারছি না। পাহাড়, জঙ্গল, বৃষ্টি, জাস্ট এই অ্যাম্বিয়েন্সটাকে ফিল করো, তাহলেই বুঝতে পারবে। কিছুক্ষণ পরেই বৃষ্টি বন্ধ হলো আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন ওল্ড ব্রিটিশ রেলওয়ে ব্রিজের দিকে। এই ডেস্টিনেশনের ব্যাপারে কেউ কিছু বলতে পারছিল না, তাও আমরা গুগল ম্যাপের হাত ধরে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় বুঝতে পারলাম যে ব্রহ্মকুণ্ডতে যাওয়ার রাস্তাতেই পড়ে এই জায়গাটি। কাউকে জিজ্ঞেস না করেই জায়গাটির খোঁজে আমরা চলে এলাম এক অচেনা বসতির মধ্যে। বসতিগুলো ছিল মাটির বাড়ি, তাতে রং করা এবং বিভিন্ন রকমের আলপনা দিয়ে সাজানো। আমরা এই বসতির মধ্য দিয়ে কাঁচা লাল মাটির রাস্তা ধরে চলে এলাম সেই ওল্ড ব্রিটিশ রেলওয়ে ব্রিজে। জায়গাটির সম্বন্ধে আমরা যা জানতে পারি তা হলো ময়ূরভঞ্জের তৎকালীন শাসক মহারাজা শ্রীরামচন্দ্র ভঞ্জদেও ছিলেন এই রেল লাইন এবং সেতুর নির্মাণের মূল কারিগর। এই পুরাতন ব্রিটিশ রেলওয়ে সেতুটি বাউটিয়া গ্রামে অবস্থিত। এটি একটি অজানা নদীর ওপর নির্মিত। বর্তমানে এই সেতুটি অনেকটাই পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং খুব কম মানুষই এর সম্পর্কে জানেন। তবে এটি বাংলাদেশের একটি অফবিট দর্শনীয় স্থান হিসাবে পরিচিত এবং প্রকৃতিপ্রেমী ইতিহাস অনুসন্ধানকারী পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য। এটি এখন একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক এবং স্থানীয় আকর্ষণ। আমরা এই জায়গায় অনেকক্ষণ সময় কাটালাম, কারণ পিছনের পাহাড়, এই নদী এবং এই ব্রিজের অবস্থান একটা সুন্দর ফটোগ্রাফির জায়গা বোঝাচ্ছিল। তাই আমরা আমাদের এবং ফ্যালকনের বেশ কিছু ফটোগ্রাফি করলাম। আমরা এখন এসেছি ওল্ড ব্রিটিশ রেলওয়ে ব্রিজ, যেটা বাংলাপোশিতে। এখানটা খুব একটা ফেমাস জায়গা নয়, তাও অনেকের গুগলে রিভিউ দেখে, ইউটিউবে ভিডিও দেখে আমরা এলাম। জায়গাটা এসে দেখলাম সত্যি খুব 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 ভালো লাগলো আমাদের। আর এখানে প্রচুর ফটোশ্যুট করলাম, বিশেষ করে বাইকটার প্রচুর ফটোশ্যুট করেছি। জায়গাটা দেখো, পিছনে পাহাড়, ব্রিজ, দুধারে নদী, দারুণ ফটোশ্যুট হয়েছে। তো চলো এবার যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তারপর দেখলাম আস্তে আস্তে মেঘের মধ্য দিয়ে সূর্য গা ঢাকা দিচ্ছে পাহাড়ের পিছনে, আর জানান দিচ্ছে এবার যে রিসর্টে ফিরতে হবে আমাদের, কারণ সন্ধ্যা নেমে আসছে। আমাদের অনিচ্ছা সত্ত্বেও ফিরতে হলো রিসর্টে। আর এদিকে আমাদের জার্নির ক্লান্তিও বলে দিচ্ছে এবার একটু রেস্ট নেওয়া দরকার। তাই ফিরে এসে ফ্রেশ হয়ে একটা ঘুম নিলাম শরীরকে রিচার্জ করার জন্য। আর আমরা ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে বাজে তখন সন্ধ্যে 7:30। ঝটপট আমরা তৈরি হয়ে পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম এই সন্ধ্যার ভাইব নিতে। বেরোতেই ফিল করলাম বাংলাপোশির সেই নিস্তব্ধতা। আমাদের রিসর্টের রেস্টুরেন্টটা যেহেতু হাইওয়ের পাশেই ছিল, তাই আমরা প্রথমে ডিনার অর্ডার করে গিয়ে বসলাম রেস্টুরেন্টের বাইরে রাখা খাটিয়ার ওপরে। আমরা সন্ধ্যেবেলা আমাদের এই রিসোর্টে একটু ঘুরতে বেরিয়েছিলাম। অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসম। এখন খাটিয়ার ওপর বসে আছি গাছের তলায়। এই মনে হয় এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স খাটিয়াতে, তাই তো? আর দুজনে নিয়ে নিলাম চা আর তেলে ভাজা। আমরা চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম। আর এই নিস্তব্ধ অ্যাম্বিয়েন্স আমাদের দুজনের গল্পের বিষয়কে খুব ইমোশনাল করে তুলেছিল। মনে হচ্ছিল যে আমরা আবার একে অপরকে নতুন করে চিনছি। সত্যি দৈনন্দিন জীবনে একে অপরকে সময় দেওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝা যাচ্ছিল। যাই হোক, তারপর আমরা খাটিয়া নিয়ে একটু গাছের তলায় বসলাম। তারপর শুরু হলো হালকা বৃষ্টি। আমাদের জাস্ট বাকরুদ্ধ হয়ে আসছিল মনের আনন্দে। ওদিকে পাহাড়ের নীরবতা, এদিকে অন্ধকার জঙ্গল, সন্ধ্যাবেলা, জাস্ট অসম। তার সাথে শুনে নিলাম ইমনের মধুর কণ্ঠে কিছু গান। हम तुम कितने पास कितने दूर है चांद सितारे, सच पूछो तो मन को छोटा लगता है सारे। গল্প করার পর এবার আমাদের ডিনার টাইম চলে এলো আর আমরা চলে গেলাম রেস্টুরেন্টের এসি কেবিন। আমি অর্ডার করেছিলাম 5টা তাওয়া রুটি আর ইমন অর্ডার করেছিল চিকেন স্যুপ। আর দুজনের জন্যই নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন। আর ডেজার্টে নিয়েছিলাম এখানে তৈরি স্পেশাল রাবড়ি। রাবড়ি তো নয়, যেন ক্ষীর। রাবড়িটা ছিল ভীষণ ডেলিশিয়াস। একটা করে খেয়ে আমাদের মন ভরল না, আমরা আরও একটা করে নিয়ে নিলাম। তোমরা এখানে এলে অবশ্যই এখানে রাবড়িটা ট্রাই করো কিন্তু, আর আমাদের কমেন্টে অবশ্যই জানিও। এটা আমরা অর্ডার করেছি, এখন খেয়ে দেখবো কেমন এটা।
সেরা খেতে রাবড়িটা সেরা। তোমরা যদি এখানে আসো অবশ্যই এই রাবড়িটা ট্রাই করবে। অ্যাকচুয়ালি মানে ক্ষীর বলবো এটাকে আমরা। ভীষণ সুন্দর, ভীষণ 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 সুন্দর। চলো আমরা দুজনে খাবারটা এনজয় করি, তোমরা ওই ভিডিওটা এনজয় করো। এটা বলবো বলে আমি ভিডিওটা অন করলাম। এখানে খাবার টেস্ট করো না, মানে খুব লাইট, খুব ভালো, একটু রিচনেস নেই, একটু হার্ডনেস নেই খাবারটার, মানে একটু লাইট খাবার, আর প্রচণ্ড ভালো লেগেছে আমার। কিছু কিছু জিনিস এই বাংরিপোষির ব্যাপারে বলে রাখা দরকার। বলে রাখি, বাংরিপোষিতে 3 দিন 2 রাত থাকলে খুব ভালোভাবে ঘুরতে পারবেন। আমরা বাইকে এসেছি, তাই 2 দিন 1 রাত থেকে বেশিরভাগটাই কভার করার চেষ্টা করব। আর খয়েরি রিসর্টে একটি ডিলাক্স রুমে আমরা ছিলাম, যার ভাড়া ছিল 2000 টাকা। এই রিসর্ট এবং আশেপাশের রিসর্টের কন্ট্যাক্ট আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এখানের রেস্টুরেন্টে প্রায় সব ধরনের খাবারই অ্যাভেলেবেল। রেস্টুরেন্টে কিছু পে না করলেও চলে। চেক আউটের সময় সমস্ত বিল উইথ ফুড বিল পে করতে পারবেন। রিসর্ট বুকিংয়ের টাইমে 20% টাকা দিতে হবে, বাকি টাকা চেক আউটের টাইমে দিতে হয়। রিসর্টের চেক ইন এবং চেক আউট টাইম সকাল 10টা, আর রেস্টুরেন্টের লাঞ্চ টাইম দুপুর 12:30 থেকে শুরু হয়, এবং ডিনার বা লাঞ্চ আপনি রুমে অর্ডার করেও খেতে পারেন। আর একটা কথা না বললেই নয়, এই বাংরিপোষি এখনও হয়তো অনেক টুরিস্টের কাছে অজানা, তাই জায়গাটা এত নিস্তব্ধ আর সুন্দর। আমরা সন্ধ্যায় পরিষ্কার ঝিঝির ডাক শুনতে পাচ্ছিলাম, কিন্তু মানুষজন যে এখানে একদমই আসে না তা নয়। আমাদের রিসর্টে আমরা যেদিন ছিলাম সেদিন সমস্ত রুম বুক ছিল, আর দেখলাম বেশিরভাগ টুরিস্টই প্রায় বাঙালি, কলকাতা থেকে এসেছে। তারপর আমরা চলে গেলাম আমাদের রুমে, একটু তাড়াতাড়ি ঘুমাবো, কারণ ইচ্ছে আছে কাল ভোরে উঠে ওই জায়গার সকালের অ্যাম্বিয়েন্সটাকে ফিল করার। তাহলে চলো, গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে আবার। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে ভোর 5:30। আমরা যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের বাংরিপোষিতে দ্বিতীয় এবং শেষ দিন। এই সকাল সকাল আমরা উঠে পড়েছি। উঠে ভাবলাম কালকে 2টো স্পট ঘুরেছি শুধু, সেটা হচ্ছে ব্রহ্মকুণ্ড ওয়াটারফল অ্যান্ড ওল্ড ব্রিটিশ রেলওয়ে ব্রিজ। আর আজকে সকাল সকাল তাই আমরা সামনাসামনি আরও বেশ কিছু স্পট ডিসকভার করার জন্য বেরিয়ে পড়েছি। ঘড়িতে বাজে এখন 6টা। আর রিসর্টের বাইরে একটি চায়ের দোকানে চা খেয়ে বেরিয়ে পড়লাম মা দর্শনী মায়ের মন্দির দেখতে। মন্দিরটি ছিল আমাদের রিসর্টের সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ওপরে, যা কিনা আমাদের রিসর্ট থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। আমি খুব এক্সাইটেড ছিলাম পাহাড়ে ওঠার জন্য, কারণ এর আগে কখনো পাহাড়ের রাস্তায় বাইক চালাইনি আমি। ওয়াও, দেখো তো পাহাড়ের ওপর থেকে কি মিষ্টিই না লাগছে বাংরিপোষিকে। সকালের সোনালি রোদে যেন গায়ে সবুজ চাদর ঢাকা দিয়ে রয়েছে বাংরিপোষি। কি অসাধারণ দৃশ্য উপভোগ করলাম আমরা। তারপর আমরা চলে গেলাম দর্শনী মায়ের মন্দিরে। এই মন্দিরের ইতিহাস যেটা জানতে পারি তা হলো, বাংরিপোষি ঘাট সড়কের ওপরে অবস্থিত দারাসিনী মন্দির উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এই মন্দিরের অধিষ্ঠিত দেবী হলেন মাতা দারাসিনী। স্থানীয়দের কাছে এটি বনবিবি মন্দির বা কনক দুর্গা মন্দির নামেও পরিচিত। দেবী দারাসিনী বাংরিপোষি উপত্যকায় মানুষদের রক্ষা করেন বলে বিশ্বাস করা হয়। দেবী দারাসিনীকে দেবী দুর্গারই একটি রূপ বলে মনে করা হয়। তিনি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ সহ দেবী দুর্গার এক বিশেষ প্রতিরূপ। যদিও বর্তমানে যে মন্দিরটি দেখা যায় তা 1990-এর দশকে নির্মিত, তবে এর আগে দেবী দারাসিনীকে বাঁশের ছাতা দিয়ে ঢাকা অবস্থায় উপাসনা করা হতো, যা সাঁওতালরা তৈরি করতেন। এটি থেকে বোঝা যায় যে এই দেবীর উপাসনা বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে। এটি বিশ্বাস করা হয় যে যদি কেউ প্রকৃত হৃদয় দিয়ে কোনো মনস্কামনা করেন তবে দেবী তা পূরণ করেন। মনস্কামনা পূরণ হলে ভক্তকে আবার মন্দিরে এসে শ্রদ্ধা নিবেদন করতে হয়। যদি কেউ তা করতে ব্যর্থ হয় তবে দেবী স্বপ্নে এসে তাকে স্মরণ করিয়ে দেন বলে লোকবিশ্বাস প্রচলিত। দারাসিনী মন্দির বাংরিপোষি ঘাটের ওপর অবস্থিত। সংক্ষেপে, বাংরিপোষির দারাসিনী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি স্থানীয় সংস্কৃতি, বিশ্বাস এবং ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। তারপর মায়ের দর্শন করে প্রসাদ গ্রহণ করে আমরা চলে গেলাম ঝিংপাহাড়ির দিকে। ঝিংপাহাড়ি যাওয়ার সময় আমরা বাংরিপোষি পুলিশ স্টেশন এবং বাংরিপোষি রেল স্টেশন দেখতে পেলাম। আর ঝিংপাহাড়ি যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। জঙ্গলের মধ্য দিয়ে কোকিলের হালকা ডাক, ঝিঝির ডাক শোনা যাচ্ছিল যাওয়ার সময়। সকালের হালকা ঠান্ডা হাওয়া আমাদের যাত্রাপথকে মধুময় করে তুলল। গুগল ম্যাপ অনুযায়ী
30 মিনিট যেতে হবে আমাদের, কারণ ঝিংপাহাড়ি আমাদের রিসর্ট থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। এই যাত্রাপথ জঙ্গলের মধ্যে দিয়ে নদী পেরিয়ে হলেও মোবাইল নেটওয়ার্ক কিন্তু এখানে বেশ ভালোই ধরছিল এবং এই জায়গার জনবসতিও ছিল অপেক্ষাকৃত বেশি। যাই হোক, ঝিংপাহাড়ি আমরা পৌঁছে দেখতে পেলাম বৃদ্ধির হুটু এই পাথর দুটিকে। এই পাথর দুটিকে বৃদ্ধির হুটু কেন বলা হয়েছে সেটা আমার মনে হয় একটু দেখতে পেলেই আমরা বুঝতে পারবো। দেখো, যেন মনে হচ্ছে না পাথর দুটি মাটি ফুঁড়ে কেমন আকাশের দিকে বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে, সেই কারণে এই পাথর দুটির নাম বৃদ্ধির হুটু। আমরা এই পাথরের বিষয়ে বিশেষ কিছু ইতিহাস জানতে পারলাম না আর। তারপর আমরা চলে গেলাম ঝিংপাহাড়ির নদীর তীরে। ঝিংপাহাড়িতে প্রবাহিত এই নদীটি হলো বুড়িবালাম নদী, বুড়িবালাম বা বুড়াবালাং নদী। এই নদীর ইতিহাস হয়তো আমরা সকলেই কম বেশি শুনেছি আগে। বুড়িবালাম নদী, যা বুড়াবালাং নদী নামেও পরিচিত, ভারতের উড়িষ্যার রাজ্যের ময়ূরভঞ্জ ও বালেশ্বর জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী। এর প্রাকৃতিক ইতিহাস সুপ্রাচীন হলেও ইতিহাসের বিশেষ পরিচিতি লাভ করেছে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় ঘটনার কারণে, বুড়িবালামের যুদ্ধ। বুড়িবালাম নদীর সাথে জড়িয়ে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা হলো এই যুদ্ধ। এটি ছিল ব্রিটিশ পুলিশ ও সামরিক বাহিনীর বিশাল সৈন্যদের বিরুদ্ধে মুষ্টিমেয় কয়েকজন ভারতীয় বিপ্লবীর, বিশেষ করে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের, যার পুরো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ওনার নেতৃত্বে এক অসম কিন্তু বীরত্বপূর্ণ লড়াই। আমরা এখন এসে গেছি ঝিংপাহাড়ি রিভার দেখতে। আমি রিভারের মাঝখানে একটু দাঁড়ালাম, খুব ভালো লাগছে। এখানে কলো কলোভাবে প্লাবিত জল, ঠান্ডা জল, খুব 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 মানে মন মুগ্ধকর দৃশ্য আর প্রচণ্ড ভালো ফিলিং। আমি ভাবতে পারিনি যে বাংলাদেশে এসে আমিও সমস্ত কিছু পেয়ে যাব, পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, সমস্ত কিছু এই ছোট্ট ট্যুরের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তারপর আমরা নদীতে নামলাম, কিছু ফটো ক্লিক করলাম। তারপর মনে পড়লো আমাদের তো আজ বাড়ি ফিরতে হবে, কারণ আজ আমাদের বাংলাদেশিতে শেষ দিন এবং রিসর্টে চেক আউট টাইম সকাল 10টা। তাই সামান্য খারাপ লাগলেও আমরা চলে গেলাম আমাদের রিসর্টে। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে আমরা চলে গেলাম রিসর্টের রিসেপশানে। সেখানে আমাদের সমস্ত ডিউ বিল পেড করে আমরা গেলাম ব্রেকফাস্টের জন্য। আর ব্রেকফাস্টে আমরা নিয়ে নিলাম ইডলি আর চা। আমাদের বাংলাদেশিতে 2 দিন এবং 1 রাতে কি কি খরচ হয়েছে তা নিয়ে একটু বলি। আমাদের এখানে রুম ভাড়া লেগেছে 2000 টাকা, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, সকালের ব্রেকফাস্ট নিয়ে মোট পড়েছে 1000 টাকা। আর বাড়ি থেকে বাংলাদেশি আসা এবং বাংলাদেশি থেকে বাড়ি যাওয়া এবং এখানে সমস্ত ভিউ পয়েন্ট ঘোরার মোট তেল খরচ হয়েছে 2000 টাকা। মোট বলা যেতে পারে প্রায় 5000 টাকা খরচ হয়েছে আমাদের। তো যাই হোক, ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপর রেস্টুরেন্টে সবার সাথে একটু কথা বলে নিলাম। সত্যি রিসর্টের লোকেদের যে আন্তরিক ব্যবহার, আতিথেয়তা বারবার মনে করাবে আমাদের বাংলাদেশিকে। একটু খারাপ লাগলেও আমরা খুব খুশি, কারণ এই ট্রিপে আমরা পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল, কোকিলের ডাক, সন্ধ্যায় ঝিঝির ডাকের সাথে চায়ের চুমুক, বৃষ্টি ভেজা ল্যান্ডস্কেপ, রিসর্টের আপ্যায়ন, টেস্টি খাবার, এই সমস্ত কিছু দিয়েছে আমাদের। তাই আমরা আজ হাসি মুখে বিদায় জানাচ্ছি বাংলাদেশিকে আর প্রমিস করে যাচ্ছি আবার আসিব ফিরে।